হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি থাকছে? আজকের ভিডিওতে থাকছে ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। ইকোনমিক্সের দেখবে ফার্স্ট ইউনিটের মধ্যে আছে থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। থিওরি অফ কনজিউমার বিহেভিয়ারের মধ্যে এখানে এই যে ডিমান্ড নামে পার্ট আছে, ডিমান্ড পার্টটা আজকে এখানে আলোচনা করব। তো ডিমান্ড পার্টটা আলোচনা করার পর কি করব, এর পরবর্তী একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে ডিমান্ডের পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ডিমান্ডের এখান থেকে কিন্তু নাও মিলতে পারে। ওই সবটা প্রশ্ন কিন্তু মানে আরেকটা বই থেকে বানানো। তো কি লেখা আছে, আর স্পেশালি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের রেসপন্সের জন্য। আমি আরও অনেক উৎসাহ লাভ করছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এখানে কি আছে, প্রথমে আজকে চাহিদা মানে ডিমান্ড। পূর্বের পরিচ্ছেদে মানে আগে আমরা যা পড়েছি যে ভোক্তার পছন্দের সমস্যা নিয়ে অধ্যয়ন করেছি এবং দ্রব্যের দাম, ভোক্তার আয় এবং তার অপছন্দ অপরিবর্তিত থাকলে সর্বোত্তম সংমিশ্রণ আরোহণ করতে দেখেছি। ঠিক আছে, এটা জেনারেল লাইন, সবাই দেখলেই বুঝতে পারবে। এটি লক্ষ্য করা গেছে যে কোনো একটি দ্রব্যের পরিমাণ যা ভোক্তা কাম্যভাবে নির্বাচন করে তা নির্ভর করে আলোচ্য দ্রব্যটির দাম, অন্যান্য দ্রব্যের দাম, ভোক্তার আয়, তার রুচি ও পছন্দের উপর। মানে এখানে কি বলা গেছে, এখানে বলা হয়েছে যে কোনো একটি দ্রব্যের পরিমাণ, দ্রব্যটার পরিমাণ কতটুকু হবে যা ভোক্তা কাম্যভাবে নির্বাচন করবে, মানে সঠিকভাবে নির্বাচন করবে, তা নির্ভর করে আলোচ্য দ্রব্যটির দাম, মানে তুমি যে জিনিসটি কিনতে গেছো বা কিনবে সেটার দাম, অন্যান্য দ্রব্যের দাম, তারপর ভোক্তার আয়, মানে একটা মানুষের কতটুকু আয় হতে হবে। ওখানে ধরো যদি বাজারে ইলিশ মাছ এখন কত, ধরো এখানে ইলিশ মাছ 2000 টাকা চলছে, ঠিক আছে, তো 2000 টাকা দিয়ে কিন্তু সবাই ইলিশ মাছ কিনে খেতে পারবে না। তো সবাই কি করবে, কেউ কাতলা কিনবে, কেউ রুই কিনবে। তো তার আয়টা ডিমান্ড, মানে ওই আয়টা ডিপেন্ড করবে তার এখানে ডিমান্ডটা কীরকম হবে। ঠিক আছে, তার রুচি, তার পছন্দের উপর। অনেকে আবার ইলিশ মাছ খায় না, তো তার রুচিও একটা আছে, কিন্তু তার কাছে টাকা আছে কিন্তু সে কিনে খায় না, কারণ সে পছন্দ করে না। তো এখানে এই কথা বলা হয়েছে। তারপর দ্রব্যের দাম এবং ভোক্তার রুচি ও পছন্দ অপরিবর্তিত থাকলেও কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ভোক্তা ক্রয় করতে ইচ্ছুক তার ক্রয় করার সামর্থ্য থাকলে থাকলে বা সামর্থ্য আছে, তো তাকে বলে ওই দ্রব্যের চাহিদা। মানে এখানে বলা হয়েছে যে দ্রব্যের দাম এবং ভোক্তার রুচি ও পছন্দ অপছন্দ, মানে পছন্দ আছে এটা যদি অপরিবর্তিত থাকলেও কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ভোক্তা ক্রয় করতে ইচ্ছুক এবং তার ক্রয় করার সামর্থ্য আছে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। এখন ধরো আর কিছুদিন পরে শীতকাল আসছে, তো শীতকালে কী বেশি উৎপন্ন হয়, ফুলকপি বাঁধাকপি উৎপন্ন হয়। তো ওই সময় কী হবে, ওই সময় ফুলকপি বাঁধাকপির কিন্তু অনেকটাই ডিমান্ড বেড়ে যাবে। তো তখনই কি বলা হবে, ওই দ্রব্যের চাহিদা বলা হবে। ঠিক আছে, তো যখনই একের পর এক বা একাধিক চলকের পরিবর্তন হয় তখনই ভোক্তার বাছাইকৃত দ্রব্যের পরিমাণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। মানে এখানে কি বলা হয়েছে, দেখো যখন বাজারে যখন একই রকম জিনিস বিভিন্ন রকম মানে বিভিন্ন সিস্টেমে থাকে, মানে বিভিন্ন সিস্টেম বলতে কারো কাছে এখানে বেশি এখানে কম, মানে প্রায় সম পরিমাণে বেশি থাকে, তখন কি হয়, বাছাই সিস্টেম তৈরি হয়, না এখান থেকে নিব বা ওইখান থেকে নিব। তো এই জিনিসটা বেশিরভাগ তোমরা লক্ষ্য করবে গাড়িতে যখন সিট খালি থাকে তখন দেখবে সামনে পিছনে আগে পিছে মানে তারপর মধ্যে বসতে মানুষ ইচ্ছুক, কিন্তু যখন সিট ফুল থাকে আর যে সিটগুলোতে মানুষ বসে না, এখন যদি কেউ গাড়িতে উঠে তখন যদি দেখে ওই জায়গাটা খালি আছে তাহলে ওইখানে কিন্তু মানুষ বসে। তো চাহিদা কিন্তু এরকম একটা মানে সিস্টেমই চলে। তো এখানে আমরা একটা নির্দিষ্ট সময়ের একটি চলক পরিবর্তন করে দেখব যে ভোক্তার নির্বাচিত দ্রব্যটির পরিমাণ ওই চলকটির সাথে কিভাবে সম্পর্কযুক্ত। চাহিদা রেখা এবং চাহিদা সূত্র। যদি অন্যান্য দ্রব্যের দাম, ভোক্তার আয় এবং রুচি ও পছন্দ অপরিবর্তিত থাকে তবে কাম্যভাবে নির্বাচিত একটি দ্রব্যের পরিমাণ সম্পূর্ণভাবে তার দামের উপর নির্ভর করে। তবে কাম্যভাবে নির্বাচিত একটি দ্রব্যের পরিমাণ সম্পূর্ণভাবে তার দামের উপর নির্ভর করে। ঠিক আছে, ভোক্তার একটি দ্রব্যের পরিমাণ
সর্বোত্তম পছন্দ ও দামের সম্পর্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই সম্পর্ককে বলে চাহিদা অপেক্ষক। এখন ধরো ভোক্তার মানে যে জিনিসটা কিনবে তার কিন্তু কেনার ইচ্ছা আছে, কিন্তু সে দামটা তার মধ্যে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সে জিনিসটা কিনতে পারবে না। যখনই দামটা তারপর পছন্দটা একরকম থাকবে, মানে খুবই মানে ফ্লেক্সিবল থাকবে, তখন কিন্তু এটা কি বলা হয়, চাহিদা আপেক্ষক। এই প্রকারের কোনো একটি দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা অপেক্ষক দেখা যায় যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলেও কি বলা আছে, অপরিবর্তিত থাকলে, আর বাকি পার্টটা কোথায়, অপরিবর্তিত থাকলে আর কোথায় দ্রব্যের দাম ভিন্ন, মানে দ্রব্যের ভিন্ন দাম স্তরে ভোক্তা কী পরিমাণ ওই দ্রব্যটি নির্বাচন করে। ভোক্তার কোনো একটি দ্রব্যের চাহিদাকে ওই দ্রব্যের দামের আপেক্ষক হিসেবে লেখা যায়। এখন ধরো কোনো এক কারণে মানে পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসলো যে এক্স ইজিক্যাল টু এফ ব্র্যাকেটে কি পি, এখন এই পিটা দিল না, তো যারা এই ভিডিও দেখবে তারাই কিন্তু এটা মানে ভালো করে মনে রাখতে পারবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। তো আমি আগামীকাল থেকে কি করব, আমি যে লেখাগুলি লিখছি বা আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাগছে, হয়তো বা 10টা করে লিখছি অথবা 15টা করে লিখছি, ওই সবগুলো লেখা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং যদি একটা ভিডিওর নিচে শুধুমাত্র 100 ভিউজ আসে, তাহলে আমি যে লেখাগুলা প্রত্যেক দিন লিখছি সেইগুলা কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, আমি যে লেখাগুলো লিখছি তোমরা কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, যদি প্রত্যেকটা ভিডিওর নিচে শুধু 100 ভিউজ আসে তাহলেই পাবে কিন্তু। আর ওই ভিডিও কিন্তু কি থাকবে, যেগুলো আমার হাতের লেখা থাকবে, তাহলে তোমরা নিতে পারবে। এখন দেখা যাক প্রত্যেকটা ভিডিওর নিচে কতটুকু ভিউজ আসে। তো এখানে কি বলছিলাম যে ভোক্তার কোনো একটি দ্রব্যের চাহিদাকে ওই দ্রব্যের দামের আপেক্ষক হিসাবে লেখা যায়, তাহলে কি লিখবে, এক্স বড় হাতের এক্স ইজিক্যাল টু ছোট হাতের এফ ব্র্যাকেটে বড় হাতের পি। এখন দেখো এখানে যে লেখা আছে, ঠিক আছে, এক্স এক্স হলো ওই দ্রব্যের পরিমাণ, মানে ধরো বাজারে যে জিনিস তুমি কিনতে গেছো ওই দ্রব্যের পরিমাণ, আর হলো পি হলো দ্রব্যের দাম। ওকে, পি কি, দ্রব্যের দাম। চাহিদা অপেক্ষককে চিত্র 2.13 মধ্যে মানে লেখচিত্রে উপস্থাপন করা যায়। চাহিদা অপেক্ষকের লেখচিত্রে প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। মানে চাহিদার যে অপেক্ষকটা আছে এটাকে যখন একটা মানে পাই চার্টের মধ্যে বা এই যে এখানে আছে কি গ্রাফের মধ্যে যখন এসে বুঝিয়ে দিবে, সেটা কি, সেটা চাহিদার রেখা। ভোক্তার কোনো একটি দ্রব্যের চাহিদা এবং সেই দ্রব্যের দামের মধ্য সম্পর্ক সাধারণত ঋণাত্মক হয়। অন্যভাবে বলা যায় যে ভোক্তা কোনো একটি দ্রব্য কাম্যভাবে যে পরিমাণ নির্বাচন করে তা ওই দ্রব্যের দাম কমার সাথে সাথে বৃদ্ধি পায় এবং দাম বাড়ার সাথে সাথে তা হ্রাস পায়। মানে এখানে বলা হয়েছে যে ভোক্তা যদি কোনো একটি দ্রব্য কাম্যভাবে যে পরিমাণ নির্বাচন করে তাহলে দাম কমার সাথে সাথে ওইটা বৃদ্ধি পায়। মানে ধরো মনে করো একটা ভোক্তা মানে কাম্যভাবে যে পরিমাণ নির্বাচন করে, ঠিক আছে, তো ওই দ্রব্যের দাম কি হয়, কমার সাথে সাথে বৃদ্ধি পায়। মানে ধরো বাজারে তুমি এখন কি দেখলে, এখন বাঁধাকপি, ঠিক আছে, সাপোজ ধরো না বাঁধাকপি, তো বাঁধাকপি এখন বাজারে কিন্তু খুবই কম, কারণ এখন সিজন না, সিজনের বাইরে এখন বাঁধাকপি আসে। তো সিজন ছাড়া বাঁধাকপি দেখবে কি হয়, খুব দাম থাকে কিন্তু দ্রব্য কী থাকে, কম থাকে। কিন্তু যখন মানে নতুন যখন সিজন ওয়াইজ যখন বাঁধাকপি বের হয় তখন প্রথমই দাম থাকে, কিন্তু তারপর কি হয়, বাজারে অ্যাভেলেবেল হয়ে যায়, তখন সেই জিনিসটা দাম হ্রাস পায়। ঠিক আছে, দেখো এখানে একটা পাইচিত্র বলে এখানে মানে গ্রাফ পেপারে এটা করানো হয়েছে। তো এটা আমাদের কোনো কাজের না, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য দরকার। তো আমাদের কি দরকার, আমাদের নাম্বার দরকার। ঠিক আছে, আমাদের নাম্বার ছাড়া আর কোনো দরকার নেই, আমাদের এগুলা কোনো পড়ার কোনো দরকার নেই, মানে কারণ এইগুলো থেকে প্রশ্ন আমাদের আসবেই না। ওকে, আমাদের শুধু জাস্ট খালি টপিকটা মনে রাখা দরকার। ঠিক আছে, এই পাই চার্টটা আমাদের কোনো দরকার নেই।
কোনো প্রয়োজন নেই। ওকে, তো হ্যাঁ, এটা আমাদের মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট। চাহিদার সূত্র কি? অন্যান্য বিষয়সমূহ একই থাকলে কোনো একটি দ্রব্যের চাহিদা এবং তার দামের মধ্যে ঋণাত্মক সম্পর্কটিকে বলা হয় চাহিদা সূত্র। এটা হয়তো আমাদের আসতে পারে যে অন্যান্য বিষয়সমূহ একই থাকলে কোনো একটি দ্রব্যের চাহিদা ও তার দামের মধ্যে ঋণাত্মক সম্পর্কটি থাকলে তাকে বলা হয় চাহিদা সূত্র। ওকে, তারপর এখানে আমরা কি পড়ব? স্বাভাবিক ও নিকৃষ্ট দ্রব্য। অন্যান্য বিষয় স্থির থাকলে ভোক্তার কাছে কোনো একটি দ্রব্যের চাহিদা ও তার দামের সম্পর্কটি হলো চাহিদা অপেক্ষক। এটা আমাদের মনে রাখতে হবে। চাহিদা অপেক্ষক কি মানে? অন্যান্য বিষয় স্থির থাকলে ভোক্তার কাছে কোনো একটি দ্রব্যের চাহিদা ও তার দামের সম্পর্কটি ঠিক থাকলে চাহিদা অপেক্ষক বলে। তো এই ভিডিও শেষে আমি কিন্তু প্রথমে যেরকম সিস্টেম ভেবে যা যা প্রত্যেকদিন পড়ানো হয়েছে, তারপর যখন একটা মানে ডেমো ক্লাস হিসাবে বা কিছু প্রশ্ন দেওয়া হতো, সেই প্রশ্ন কিন্তু আজকেও দেওয়া হবে। তো আশা করব সবাই এই প্রশ্নগুলো উত্তর লিখে আমাকে দিয়ে দিবে হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে? তো এখানে কি আছে? কোনো একটি দ্রব্যের চাহিদা ও তার দামের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করার পরিবর্তে, ঠিক আছে, ভোক্তার কোনো একটি দ্রব্যের ক্ষেত্রে চাহিদা ও ভোক্তার আয়ের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করতে পারি। এখানে বলা আছে যে কোনো একটি দ্রব্যের চাহিদা ও তার দামের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করার পরিবর্তে, মানে মার্কেটে কোনো একটা জিনিসের কতটুক মানে চাহিদা আছে এবং তার দামের মধ্যে সম্পর্ক কী, চাহিদা অনুযায়ী দামটা কি স্টেবল আছে না আপ ডাউন করে, তো তার পরিবর্তে ভোক্তার কোনো একটি দ্রব্যের ক্ষেত্রে চাহিদা ও ভোক্তার আয়ের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করতে পারি। মানে আমরা তার পরিবর্তে কী করতে পারি? একটা মানুষ কী রকমভাবে মানে কতটুক বা কী জিনিসটা চাচ্ছে এবং তার আয় কতটুক সেই সম্পর্কে আমরা অধ্যয়ন করতে পারি। ভোক্তার আয় বৃদ্ধি না পেলে কিন্তু কোনো দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা বৃদ্ধি পাবে না। অবশ্যই আজকে যদি সাপোজ ধরো আমি এখানে ধরে নাও আমি এখানে 5-6 হাজার টাকা ইনকাম করছি মাসে, ঠিক আছে? ধরো আমি মাসে 5-6 হাজার টাকা ইনকাম করছি, কিন্তু বাজারে এত বাড়াবাড়ি জিনিসের দামপত্র, তো আমি কি জিনিসগুলো কিনতে পারবো না? যেখানে আমি মাসে মাত্র 1000 টাকা বা 1500 টাকা খরচা করতে পারবো কিসের জন্য? সবজির জন্য বা অন্যান্য খাবারের জন্য। কিন্তু সেই জায়গায় যদি আমার কাছে এখানে 50-60 হাজার টাকা ইনকাম থাকতো, তাহলে কি হতো? তাহলে নিশ্চয়ই আমি প্রত্যেক বাজারে 1000 টাকা খরচা করতাম, যেখানে পুরো মাসে করতাম সেখানে প্রত্যেক বাজারে করতাম। তার জন্য এখানে কি বলা হয়েছে? ভোক্তার আয় বৃদ্ধি পেলে কিন্তু কোনো দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, ঠিক আছে? এটি নির্ভর করে দ্রব্যটির প্রকৃতির উপর, মানে দ্রব্যটা কীরকম দ্রব্য। বেশিরভাগ দ্রব্যের ক্ষেত্রে যে পরিমাণ দ্রব্য ভোক্তা নির্বাচন করে তা ভোক্তার আয় বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় এবং আয় হ্রাসের সাথে হ্রাস পায়। স্বাভাবিক। আমি আবারও বলছি ও একটা এক্সাম্পল কি? বাজারে এখন ইলিশ মাছের দাম 2000 টাকা কেজি, ঠিক আছে? সাপোজ এখানে 2000 টাকা কেজি বা তার কম হতে পারে, আমি ধরলাম 2000 টাকা কেজি। তো 2000 টাকা কেজি কিন্তু সবাই ইলিশ মাছ কিনতে পারবে না। মানুষ কি চাইবে? যে 2000 টাকা কেজি হলে আমি বাড়িতে 4 থেকে 5 কেজি কিনতে পারবো, বোয়াল মাছ নিতে পারবো, কাতলা মাছ নিতে পারবো, রুই মাছ নিতে পারবো, আরও অনেক রকম মাছ আছে নিতে পারবো। তাছাড়া আর এখানে ধরো মাংস নিয়ে যাবে এখানে প্রায় 6 থেকে 7 কেজি, ঠিক আছে? তো মানুষ এরকম চিন্তা ভাবনা করবে যারা টাকা ইনকাম কম করে, ঠিক আছে? আর যারা টাকা ইনকাম বেশি করে তাদের জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট, ঠিক আছে? তো কথা এখানে বলা হয়েছে যে বেশিরভাগ দ্রব্যের ক্ষেত্রে যেই পরিমাণ দ্রব্য ভোক্তা নির্বাচন করে তা ভোক্তার আয় বৃদ্ধির সাথে সাথেই বৃদ্ধি পায় এবং আয় হ্রাসের সাথে সাথে এটা কী হয়? হ্রাস পায়। এই সমস্ত দ্রব্যগুলিকে বলে স্বাভাবিক দ্রব্য। তো আমরা এখানে পেলাম এটা কি বলে? স্বাভাবিক দ্রব্য। অতএব এই স্বাভাবিক দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা তার আয়ের সাথে একই দিকে পরিবর্তিত হয়। মানে ভোক্তার চাহিদা কী করে? তার আয়ের সাথে একই দিকে পরিবর্তিত হয়। যদিও এমন কিছু দ্রব্য রয়েছে যেখানে ভোক্তার আয়ের সাথে চাহিদা বিপরীত দিকে পরিবর্তিত হয়। এই সমস্ত দ্রব্যগুলিকে বলে নিকৃষ্ট দ্রব্য। মানে সাপোজ ধরে নাও নিকৃষ্ট দ্রব্য তোমরা কোনগুলিকে বলবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। এখানে কি বলে ধরো আমি বাঁধাকপি কিনেছি, ঠিক আছে? যখন সিজন ওয়াইজ থাকে তখন বাঁধাকপি সবাই খেতে পছন্দ করে বা ফুলকপি সবাই খেতে পছন্দ করে, কিন্তু যখন একটা সময় পর সেটা কী হয়ে যায়?
মানে মানুষের মুখে লেগে যায়, বা শীতকাল শেষ তখন বাঁধাকপি পছন্দ হয় না বা ফুলকপি পছন্দ হয় না, তখন সেটি নিকৃষ্ট মানের দ্রব্য হয়ে যায়। তাই এখানে বলা হয়েছে যে এমন কিছু দ্রব্য রয়েছে যেখানে ভোক্তার আয়ের সাথে চাহিদা বিপরীত দিকে পরিবর্তিত হয়। আর এখানে এই এক্সাম্পলটাও মানে সুইটেবল না, তবু একটা জিনিস বলে দিচ্ছি। ধরো এখানে ভোক্তার যে আয় আছে তার থেকে মানে জিনিসপত্রের দাম খুব বেশি। এই যে যখন মশরুম যখন শুকনো হয়ে যায়, যখন জিনিসপত্রের দাম হেভি থাকে, যখন প্রত্যেকটা জিনিসপত্রের দাম মানে বাজারে গিয়ে দেখবে 120 টাকা কিলো বা 90 টাকা কিলো বা 80 টাকা কিলো থাকে। আমি সবটাই কিন্তু বাজার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ সবটাই কিন্তু বাজারের উপর, ঠিক আছে? তার জন্য তো ওই সময় মানুষ কি কিনতে পারবে? যাদের ইনকাম 10 থেকে 15 হাজার হয়, মানুষ কি সবগুলো কিনতে পারবে? না সে সংসার চালাবে, ঠিক আছে? এটা তাদের জন্য সুইটেবল যারা 30K অ্যাবাভ ইনকাম করে, ঠিক আছে? তাদের জন্য এটা ঠিক আছে, যথেষ্ট, তারা কিনতে পারবে। কিন্তু যারা 15 থেকে 10K ইনকাম করে তাদের কিন্তু এটা মুশকিল। তো এখানে বলা হয়েছে যে এমন কিছু দ্রব্য রয়েছে যেখানে ভোক্তার আয়ের সাথে চাহিদা বিপরীত দিকে পরিবর্তিত হয়। এই সমস্ত দ্রব্যগুলি কী বলে? নিকৃষ্ট দ্রব্য বলে। ভোক্তার আয় বৃদ্ধির সাথে সাথে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা হ্রাস পায় এবং আয় হ্রাসের সাথে সাথে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। নিকৃষ্ট দ্রব্য উদাহরণ হলো নিম্নমানের খাদ্যশস্য, যেমন মোটা দানা শস্য। এখন দেখো আমি যা যা বলছিলাম এতক্ষণ ধরে এক্সাম্পল দিয়েছিলাম তাই কিন্তু এটার মধ্যে পড়ছে। এখন ধরো এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের যদি আয় বৃদ্ধি পায় তাহলে সে নিকৃষ্ট মানের যে খাবারগুলো আছে সেখানে তার রুচি থাকে না। এখন ধরো সাপোজ একটা রিয়েল লাইফ একটা ফ্যাক্ট বলি। রিয়েল লাইফ ফ্যাক্ট হলো, তুমি আজকে দোকানে গিয়ে কী করছো? 2টা পুরি আর 1 প্লেট তরকারি খাচ্ছ, ঠিক আছে? কত দিয়ে? 20 টাকা দিয়ে, ঠিক আছে? 20 টাকা দিয়ে তুমি কত খাচ্ছ? মানে 1 প্লেট টিফিন খাচ্ছ। কেন খাচ্ছ? তুমি আজকে সেই 20 টাকায় তোমার কাছে অনেক বেশি। ফিউচারে যখন তুমি এসটিজিটি টিচার হয়ে যাবে, ঠিক আছে? এসটিজিটি যখন টিচার হয়ে যাবে, ডোন্ট বি পার্সোনাল, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে তোমাদের বলেছি, ঠিক আছে? যখন তুমি এসটিজিটি টিচার হয়ে যাবে, যখন তোমার বেতন রেগুলার স্কেলে যাবে, তখন মেবি 45 বা 50 হবে, 50K হবে, ঠিক আছে? তখন এখন বর্তমানে যেখানে তুমি ইনকাম করছো 10 থেকে ধরলাম 8K, ঠিক আছে? তোমার ইনকাম পার মান্থ 10K থেকে বা 8K থাকবে। তো তুমি নিশ্চয়ই তোমার কাছে সেই 20 টাকাটার খাওয়ান খুব ইম্পর্টেন্ট। আর যখন তুমি এখানে কি করবে, এসটিজিটি এক্সাম পাস করে 40 থেকে 45 বা 50K ইনকাম করবে, তখন কিন্তু তোমার চাহিদা বেড়ে যাবে, ঠিক আছে? তখন এই 20 টাকার খাবারটা তোমার কাছে ভালো লাগবে না, তখন তুমি রেস্টুরেন্টে গিয়ে কী করবে? দামি দামি খাবার অর্ডার করবে। আর এটাই স্বাভাবিক, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয়, কারণ মানুষ তার চাহিদার পরিবর্তন করেই করে। সেভাবে ভোক্তার আয় বৃদ্ধির সাথে সাথে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা হ্রাস পায় এবং আয় হ্রাস সাথে সাথে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এখন ধরো সাপোজ যার ইনকাম, যেমন ধরো কি বলবো, সে ইনকাম করে ঠিকই, ধরো আগেও ইনকাম করতো 10,000 টাকা, এখন ইনকাম করে 10,000 টাকা, তো পার্থক্য কি? জিনিসপত্রের দাম বেশি। তাহলে সে কী করবে? যত নিকৃষ্ট মানের জিনিস আছে সে এইটা কিনে খাবে বা পরিবারের জন্য নেবে, ঠিক আছে? যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন তুমি নিশ্চয়ই 60 টাকা কিলো দাম, 60 টাকা কিলো যে ডাল আছে বা 80 টাকা কিলো যে ডাল আছে তুমি সেগুলো খাবে না। তুমি কী চাবে? যে না আমি একটু ভালো জিনিস খাই, তখন তুমি কী করবে? 120 টাকা কিলো বা 150 টাকা কিলো ডাল খাবে। সেম যাদের ইনকাম খুব কম তারা কী করবে? যে না আমরা যত লোয়েস্ট যে আছে ডাল কিলো ওইটা খাবো, ঠিক আছে? বোঝা গেছে? একটি দ্রব্য ভোক্তার আয়ের কোনো এক স্তর পর্যন্ত স্বাভাবিক হতে পারে এবং আয়ের অন্য স্তরে সেটি নিকৃষ্ট দ্রব্য হতে পারে। ভোক্তার আয় যদি অত্যন্ত নিম্ন স্তরে থাকে তবে তার আয় বৃদ্ধির সাথে নিম্ন গুণমানের দানা শস্যের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু একটা স্তরের পর ভোক্তার আয়ের বৃদ্ধি ঘটলে সেই সমস্ত খাদ্যদ্রব্য ভোগ সাধারণত হ্রাস পায়, সে উন্নত গুণমানের খাদ্যদ্রব্য ভোগ করতে আরম্ভ করে। আমি যা বলেছিলাম সবগুলো তোমরা এখানে ইজিলি পেয়ে গেছো, ওকে? তো পরিবর্ত এবং পরিপূরক দ্রব্য আমরা এটা কেন পড়ব? এটা কিন্তু ডিমান্ডের মধ্যেই পড়ে, তার জন্য পড়ব। আমরা ভোক্তার নির্বাচিত কোনো একটি দ্রব্যের পরিমাণ এবং সেই দ্রব্যের সম্পর্কিত কোনো একটি দ্রব্যের দাম সম্পর্ক নিয়ে বিচার করতে পারি। মানে আমরা এখন একটা কাস্টমারে কি করব?
সে কতটুকু পরিমাণ সেটা নেবে এবং সেই সম্পর্কে মানে ধরো একটা মানে 1 কেজি চাল, 1 কেজি মতো চাল, সে একটা বস্তা চাল কতটুকু পরিমাণ নেবে এবং তার দামের সঙ্গে তার সম্পর্ক কী সেটা বিচার করতে পারি। একটি দ্রব্যের চাহিদার পরিমাণ যা ভোক্তা নির্বাচন করে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে যখন নির্বাচিত দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। দ্রব্য দুইটি পরস্পর পরিবর্তিত দ্রব্য নাকি পরিপূরক দ্রব্য তার উপর নির্ভর করে দামের এই বৃদ্ধি উপর মানে দামের যে এই বৃদ্ধি আছে তার উপর, ঠিক আছে। তো এই যে দ্রব্যগুলি একসাথে ভোগ করা হয় তাদের বলা হয় পরিপূরক দ্রব্য। যে দ্রব্যগুলি একসাথে ভোগ করা হয় তাকে কী বলা হয়? পরিপূরক দ্রব্য। এই পার্টগুলো কিন্তু মনে রাখবে। একে অপরের পরিপূরক দ্রব্যের উদাহরণ হলো চা ও চিনি, জুতা ও মোজা, কলম ও কালি। যে দ্রব্যগুলি একটা কিনলে আরেকটা না কিনলে নাই হয় সেই দ্রব্যগুলি কী বলা হয়? সেই দ্রব্যগুলিকে বলে পরিপূরক দ্রব্য, ঠিক আছে। একে অপরের পরিপূরক দ্রব্য, ওকে। তো যেহেতু চা ও চিনি একসাথে ভোগ করা হয়, স্বাভাবিকভাবে চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা হ্রাস পায় এবং চিনির দাম হ্রাস পেলে চায়ের চাহিদা বৃদ্ধি পায়। এটা জেনারেল নলেজ। এই ঘটনা অন্যান্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও হয়। সাধারণত কোনো দ্রব্যের চাহিদা স্থানান্তর তার পরিপূরক দ্রব্যের দামের বিপরীত দিকে হয়, ঠিক আছে। পরিপূরক দ্রব্যের বিপরীত দ্রব্য যেমন চা ও কফি একসাথে ভোগ করা হয় না, বাস্তবে তারা একে অপরের পরিবর্তিত দ্রব্য। যেহেতু চা হলো কফির পরিবর্তিত দ্রব্য, যদি কফির দাম বৃদ্ধি পায় তবে ভোক্তা অভ্যাস বদল করে চাতে চলে আসতে পারে এবং সেই কারণে চায়ের ভোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ঠিক অন্যদিকে যদি কফির দাম হ্রাস পায় তাহলে মানুষ কী করবে? চা ছেড়ে কফি খাবে। কোন দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের পরিবর্তিত দ্রব্যের দামের অভিমুখ, যেদিকে পরিবর্তিত দ্রব্যটি যায় সেদিকে তার পরিবর্তন হয়, মানে তার মানে এখানে কাস্টমারের পরিবর্তন হয়। তো এই হলো এই যে এখানে পড়লাম কি কনজিউমার ডিমান্ড, ঠিক আছে, কনজিউমার ডিমান্ড। তো আশা করি এই যে ছোটোটা টপিক তোমাদেরকে বোঝাতে পারছি। মানে আমি জানি না কতটুকু তোমাদেরকে এটা বোঝাতে পারছি, আমি যতটুকু পড়েছি ততটুকু বুঝেছি ততটুকু তোমার সাথে শেয়ার করেছি। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন গিয়ে অল করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তুমি খুব ইজিলি পেয়ে যাবে। আর ফ্রেন্ডস, টার্গেট রাখো এবার আমরা 120+ ক্র্যাক করব, ঠিক আছে। টার্গেট যেহেতু বাংলা নেই, ইংলিশ নেই, নো টেনশন, কোনো টেনশন নেই, তখন আমরা এবারে 120+ করব। আর যেই 300 সিট আছে ইউআরের জন্য, ধরলাম 300 সিট, ঠিক আছে, ওই 300 সিটের মধ্যে আমি তুমি যে দেখছো আমাদের এই সিট থাকবে। এইভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং তোমার কাছে যদি সত্যিই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কি করবে বলো, কি করবে? অবশ্যই ভিডিও ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ না করলে আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি সেগুলো তোমরা জানতে পারবে না, ঠিক আছে। এবং খুব শীঘ্রই এই ভিডিও শেষে কিন্তু এই ভিডিও রিলেটেড কিছু এমসিকিউ আসতে চলছে, সেটা তোমরা এখানে পেয়ে যাবে। হতে পারে দুইটা একসাথেই হয়ে যাবে, কারণ আমি দুইটা ভিডিও বানানো শেষ, তো দুইটা একসাথে আপলোড করব। জানি না কোনটা আগে আপলোড হবে কোনটা পরে আপলোড হবে, কারণ দুদিন ধরে নেটেরও খুব সমস্যা হচ্ছে। আর একটা ভিডিও ধরো না যখন আমি আপলোড করছি তখন 2 থেকে 3 জিবি হয়ে যায় বা 4 জিবি হয়ে যায়, তো একটু সময় নেই, ঠিক আছে। আমারটা তো 4G ফোন, তার জন্য। তো অবশ্যই আমি জানি যে আমার ফ্রেন্ডস তারা এখানে অবশ্যই ভিডিও ফুল ওয়াচ করবে। তো ধন্যবাদ সবাইকে।